আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলমান তাপদাহে ঢাকাসহ ৫ জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ আগামীকাল বন্ধ ঘোষণা, চলবে প্রাথমিকের পাঠদান। দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি। ২ মের পর হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের মদদে ব্যাংক ডাকাত দুর্নীতিবাজরা দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ বিএনপির। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার সংকট মোকাবেলা করেই বাজেট প্রণয়ন করার পরামর্শ বিশ্লেষকদের। এনবিআর এর সংস্কার হলে রাজস্ব আদায় ৩ গুণ বাড়ানো সম্ভব। এবং কুরবানির ঈদে পশুর কোনো সংকট হবে না, চাহিদার চেয়ে ৩০ লাখ পশু বেশি আছে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলমান তাপদাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে তারা চাইলে স্কুল কলেজ খোলা রাখতে পারবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা। তাপমাত্রার গতি প্রকৃতি দেখে ৩০ এপ্রিল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলছে ২ শিফটে, সকাল ৮টা থেকে ১১:৩০ পর্যন্ত। তাপপ্রবাহের কারণে দেশজুড়ে আবারও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এরপর তাপমাত্রা কিছুটা কমলেও একেবারে কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। তবে ২ মের পর সারা দেশে স্বল্প পরিসরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সূর্যের এই প্রখরতাই জানান দিচ্ছে কতটা তেজ ছড়াচ্ছে মাঝ বৈশাখের এই রোদ। কোটি কোটি মাইল দূরে থেকে পৃথিবীতে সূর্য তার আলোকরশ্মি ছড়ালেও প্রাণীকুল জ্বলছে তীব্র তাপে, যাতে অতিষ্ঠ জনজীবন। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে ঘন মেঘ করে ঝড়ের সাথে বৃষ্টি ঝরলেও এবার একেবারে উল্টো চরিত্র প্রকৃতির। তীব্র রোদ আর গরমে যেন কোথাও মিলছে না একটু স্বস্তি। আর এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোর। তারপরেও জীবিকার তাগিদে গা জ্বালা রোদে পড়েই দিনভর থাকতে হচ্ছে রাস্তায়। গরম তো হেভি গরম, এরপর কষ্ট কাজ করা লাগে। গরিব মানুষ, বউ পোলাবান আছে, পুঁজি কামাই না করে চলবে, ঘর ভাড়া, খাওন, বাচ্চা করে পড়ালেখার লাগে, খাওয়া লাগে, ঘর ভাড়া দিলে। আমার তো ঢাকা শহর বাড়ি নাই, বাড়িতে সব পাবলিকের। আমরা তো কাজ ছাড়া খামু কেমনে? আমরা তো দোকানদারি করি, ব্যবসা করি, আমরাও তো অনুভূতি পাইতেছি না, কিন্তু রাস্তায় বাইরে হইলে আমাদের সমস্যা হয়। এদিকে চলমান তাপপ্রবাহ আরও 3 দিন থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। তবে ২রা মের পর কালবৈশাখী ঝড়ের সাথে হালকা বৃষ্টির আভাস দেন তিনি। এল নিনো কিন্তু এখন পর্যন্ত এটা সক্রিয় অবস্থায় আছে, তো সামনের মাসে তো এটা নিউট্রালের দিকে যাবে এবং এল নিনো সক্রিয় থাকার জন্যই বৃষ্টিপাত এ অঞ্চলে কম হচ্ছে। এখন যে অবস্থাটা আছে আগামী ৭২ ঘন্টা এটা অব্যাহত থাকবে। ৭২ ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে। এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়সহ ভারী বৃষ্টি। বাতাসে অধিক মাত্রায় জলীয় বাষ্প থাকায় স্বাভাবিকের চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে। তাই যথাসম্ভব শীতল স্থানে অবস্থান করার নির্দেশনাও দেন এই আবহাওয়াবিদ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গরমে সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত অনেকেই। স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের ডিভাইসের প্রতি আসক্তি বাড়ছে বলেও জানান কেউ কেউ। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে সকালের শিফটে ক্লাসের কার্যক্রম শেষ করার দাবি তাদের। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ক্লাসরুম। স্কুল খোলা নিয়ে জানতে চাওয়া হয় শিক্ষার্থীদের মতামত। তাদের অনেকেই জানায় স্কুল খোলা আর বন্ধের সময় বাসায় লেখাপড়ার পার্থক্য। বাসায় যখন থাকো বেশিরভাগ সময়টা কিভাবে কাটে?
ওই যে মোবাইল দেখে, তখন তো ফ্রেন্ডদের সাথে স্টাডি প্লাস ফ্রেন্ড। স্কুলে যেরকম ম্যামরা গার্ড দিয়ে পড়াশোনা করায় ওরকম বাসায় আসলে হয় না এখন নতুন কারিকুলামের জন্য। শনিবার খোলা রাখলে একদিকে সুবিধা আছে আর একদিকে অসুবিধাও আছে, কারণ আমরা যদি ছাত্র এবং শিক্ষক যদি সপ্তাহে 2 দিন বন্ধ পায় তাহলে তারা মানসিকভাবে প্রস্তুতি নিতে পারে। সকালের শিফটের শিক্ষার্থীদের গরমে ভোগান্তি কিছুটা কম হলেও কষ্টটা বেশি দুপুরের শিফটের শিক্ষার্থীদের। অনেক স্কুলে টিনশেড ক্লাসরুমে গাদাগাদি করে বসে বাড়ছে অস্বস্তি। আর সরকারের একটু টাকা খরচ করে এসি লাগান লাগতো। আমাদের এই টিন শেডের কারণে টিন গরম হইতেছে, যার কারণে ক্লাসরুম আরো উত্তপ্ত হইতেছে। মর্নিং শিফটে যারা তারা একটু শান্তিতে আছে, কারণ সকালে একটু কম ঠান্ডা থাকে, কিন্তু ডে শিফটে একটু বেশি গরম পড়ে যায়। কয়েকদিন পরে পরীক্ষা শুরু হবে, সাজেশন দিব অনেক, এর জন্য আশা লাগে। বন্ধ রাখাটাই ভালো ছিল। কেন এই গরমে তো বাচ্চাটা তো অস্থির হয়ে যাচ্ছে। স্কুল না করলে তো মনে করেন পোলাপানে পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আর সামনে তো পরীক্ষা। বাচ্চা তো অসুস্থ হয়ে গেলে তারপর আমি নিজে অসুস্থ হয়ে যাইতে পারি। আর এমনি যদি বাসায় থাকে মোবাইলটার প্রতি ঝুঁকি থাকে বেশি, লেখাপড়া অতটাই করে না। খুলেছে প্রাইমারি স্কুলও, লেখাপড়ার পাশাপাশি শিশুদের দিকে বাড়তি মনোযোগ দিতে হচ্ছে গরমের কারণে। রাখা হয়েছে খাবার, পানি, স্যালাইনের ব্যবস্থা। স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের বাচ্চাদের জন্য ক্লাসরুমগুলিতে আইপিএস এর ব্যবস্থা হয়েছে এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, ফিল্টার আছে এখানে। প্রয়োজনে আমরা স্যালাইনের ব্যবস্থা করে রেখেছি স্কুলে। স্কুল থেকে যাতায়াতের পথেও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিংবা খোলা যাই থাকুক না কেন, সিলেবাস শেষ করতে বেশিরভাগ শিক্ষার্থীকে প্রাইভেট আর কোচিং করাতে হয়। অনেক স্কুল কলেজ শুধুমাত্র পরীক্ষা নিয়েই দায় সারে, তাই ক্লাসরুমে পড়ার মান বাড়ানোর দাবি শিক্ষার্থীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, তেজগাঁও, ঢাকা। এই গরমে বাইরে থাকার চেয়ে বিদ্যালয় ও শ্রেণীকক্ষই শিক্ষার্থীদের জন্য বেশি নিরাপদ বলে মনে করছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এই বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় শিক্ষানীতি ও নতুন কারিকুলাম নিয়ে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে 64 জেলার মধ্যে মাত্র 5টি জেলার তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তাই কয়েকটি জেলার জন্য সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়। যশোরে হিট স্ট্রোকে একজন স্কুল শিক্ষকের মারা যাওয়ার ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার মৃত্যুর প্রকৃত কারণ কি তা দেখা হচ্ছে। শিক্ষামন্ত্রী আরও বলেন, যেসব জেলায় তাপমাত্রা অসহনীয় পর্যায়ে যাবে শিশুদের কথা বিবেচনা করে সেসব জেলায় স্থানীয়ভাবে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়ার নির্দেশনা দেয়া আছে। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যানের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ ছিল না। জাতীয় পার্টি কেন নির্বাচন করছে তা দলটিকেই পরিষ্কার করতে হবে। শেখ হাসিনা দেশে ফিরে ষড়যন্ত্র বন্ধ করে রাজনীতিতে উন্নয়ন ও অগ্রগতির ধারার সূচনা করেছেন বলে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশে উন্নয়নের ধারা অব্যাহত আছে। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে তারা শাহবাজ শরীফ যা দেখে সেটাও দেখে না।
বর্তমান সরকারের মদদে ব্যাংক ডাকাত, দুর্নীতিবাজ, লুটপাটকারীরা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কারাবন্দী দলের দুই কেন্দ্রীয় নেতা হাবিবুন নবী খান সোহেল ও আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল শেষে সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এ সময় রিজভী বলেন, ব্যাংক ডাকাতদের রক্ষা করতেই বাংলাদেশ ব্যাংক ভবনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে কেনা ইভিএম মেশিন অকেজো উল্লেখ করে এর সাথে জড়িতদের বিচার দাবি করেন তিনি। রাষ্ট্রশক্তি দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমন করা হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা মন্তব্য করেন, পার্শ্ববর্তী দেশের ওপর ভর করে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে। ব্যাংক লুটের এবং দুর্নীতির চিত্র যাতে সাংবাদিকরা না পায়, এই কারণেই এই নিষিদ্ধ করা হয়েছে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে। এই হরিলুটের সরকার, এই মহা দুর্নীতির সরকার, এই মহা চোরদের লালন পালনের সরকার। উনি টের পাচ্ছেন না জনতা কতটা ক্ষুব্ধ, জনতা কতটা প্রস্তুত আপনার দিকে ধেয়ে গিয়ে আপনার সিংহাসন ধুলায় লুটিয়ে দিতে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার সংকটকে মোকাবেলা করেই বাজেট প্রণয়ন করার পরামর্শ বিশ্লেষকদের। অন্যদিকে ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের হয়রানি ও দুর্নীতির কারণে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। 2023-24 সালের আইসিএবির প্রাক বাজেট আলোচনায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেন, এনবিআরের সংস্কার বিমুখতা ও হয়রানি দুঃখজনক। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব খাতে দক্ষতা বাড়ানো ও প্রয়োজনীয় সংস্কার হলে কর আদায় 3 গুণ বাড়ানো সম্ভব। শরফুল আলমের রিপোর্ট। 2023-24 সালের বাজেট নিয়ে প্রাক বাজেট সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ আইসিএবি। চলমান কর কাঠামো দিয়ে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব নয় জানিয়ে সেমিনারে ব্যবসায়ীরা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে কর ব্যবস্থার সংস্কার করতে হবে। এআইটিটা রিফান্ড করার অথবা অ্যাডজাস্ট করার কোনো সিস্টেম আইনে বর্তমানে নাই এবং সেটাকে আইন দ্বারা রহিত করা হয়েছে, কারণ এই ধরনের অন্যায়গুলি মেনে নেওয়া যায় না। বাংলাদেশের ট্যাক্সেশন সিস্টেমটাই হচ্ছে বিনিয়োগ এবং ব্যবসার পরিপন্থী। স্ট্রং ডলার মানে দুর্বল ডোমেস্টিক কারেন্সি, এবং যতদিন পর্যন্ত না গ্লোবাল ইনফ্লেশনটা কমে আসবে আমরা কিন্তু ওই গ্লোবাল ইন্টারেস্ট রেটের স্বস্তিটা আমরা পাবো, সেটা ভেবে আমাদেরকে বাজেট প্রণয়নের সেই দিকটায় যেতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব খাতের দক্ষতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সংস্কার করা হলে সরকারের রাজস্ব আদায় 3 গুণ বাড়ানো সম্ভব। বাজেটে সরকারের যথাযথ সিদ্ধান্ত নিতে দেরি হলে অর্থনীতির গতি পিছিয়ে যাওয়ার আশঙ্কাও করেন তারা। ট্যাক্স আদায়ের ব্যাপারে এখানে যৌক্তিকতার প্রশ্ন। আমরা যখন এই ইনডাইরেক্ট ট্যাক্সের দিকে ঝুঁকি যাওয়া মানেই হচ্ছে আমি কন্ট্রাডিক্ট করছি যে আমি মূল্যস্ফীতি কমাবো, আমি মানুষকে রিলিফ দেব, আমি মানুষকে কাজ করব, কিন্তু আমার আইনের ভিতরে রয়েছে আমি ইনডাইরেক্ট ট্যাক্স। রাইজিং ইনফ্লেশনারি প্রেশার, এনার্জি শর্টেজ, এ ব্যালেন্স অফ পেমেন্টস ডেফিসিট and a revenue shortfall are denting the progress of Bangladesh. ট্যাক্স রেশিও বাড়াতে গিয়ে এখানে যেমন সংস্কারের প্রয়োজন আছে। এনবিআরের যে সমস্যাগুলো আমরা দেখি অত্যন্ত করুণ, আমি বলবো আর্তনাদি বলবো, আমি কতভাবে হ্যারাসমেন্টের কথা তুলে ধরলাম, তো এ তো কিছু না কিছু সত্য হলো তো দুঃখজনক। কর জিডিপি হারের চিত্র তুলে ধরে বক্তারা জানান, রাজস্ব আইন পরিবর্তনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির পশু আমদানির কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, কোরবানির ঈদের চাহিদার চেয়ে 30 লাখ পশু বেশি আছে। ফজলে রাব্বির রিপোর্ট। এপ্রিল প্রায় শেষ, জুন মাসের মাঝামাঝি মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এরই মধ্যে ঈদকে সামনে রেখে শুরু হয়েছে নানা প্রস্তুতি। কুরবানির পশুর প্রাপ্যতা ও দাম নিয়েও অনেকের মধ্যে রয়েছে দুশ্চিন্তা। তবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান জানিয়েছেন, চাহিদার চেয়ে 30 লাখ বেশি কুরবানির পশু রয়েছে। গত কুরবানি ঈদে 19 লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল, সেই জায়গায় এবার আরও 30 লক্ষ সংযোজিত হবে। তো সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না, বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলবো, যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে। দাম নাগালের মধ্যে রাখতে কুরবানির পশু পরিবহনে চাঁদাবাজি যেন না হয় সে বিষয়ে তদারকি করা হবে বলে জানান মন্ত্রী। পথে পথে ঘাটে ঘাটে চাঁদাবাজি
এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ঠিক করব। এবছর 1,20,00,000 থেকে 30 লাখ পশু কোরবানি হতে পারে বলে জানান প্রাণী সম্পদ মন্ত্রী। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। পরিবহন চলাচলে নিরাপত্তা সহ 4 দফা দাবি মেনে নেওয়ার শর্তে চট্টগ্রামে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট স্থগিত করেছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে সংগঠনের নেতৃবৃন্দের আলোচনা শেষে তার আশ্বাসের প্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানান পরিবহন নেতারা। চট্টগ্রামে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট AK-M গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, BRTC সহকারী পরিচালক সহ বিভিন্ন পরিবহন ও মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পুরোদমে চলছে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের কার্যক্রম। দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পয়ঃবর্জ্য পুড়িয়ে উৎপাদন করা হচ্ছে সিমেন্টের ফ্লাই অ্যাশ আর নদীতে ফেলা হচ্ছে পরিষ্কার পানি। আরও 4টি পয়ঃশোধনাগার নির্মাণের প্রস্তুতি নিয়েছে ঢাকা ওয়াসা। পাওয়ার চায়না চেইনগুর প্রতিনিধি দলের পরিদর্শন শেষে ওয়াসার পক্ষ থেকে জানানো হয় 5টি প্ল্যান্ট বাস্তবায়ন হলে নগরবাসীর শতভাগ উন্নত ও টেকসই পয়ঃসেবা নিশ্চিত হবে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। জনবহুল শহর ঢাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সক্ষমতা ছিল না ঢাকা ওয়াসার। অধিকাংশ বাসাবাড়ির পয়ঃবর্জ্য সুয়ারেজ লাইনের মাধ্যমে সরাসরি যেত খাল এবং নদীতে। এতে দূষিত হতো খাল নদীর পানি। সেই পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় মাইল ফলক অর্জন করেছে ঢাকা ওয়াসা। দাশেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের মাধ্যমে দৈনিক 50 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধন করা হচ্ছে। এছাড়া পরিশোধনের মাধ্যমে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 45 টন ফ্লাই অ্যাশ। এরপর পরিশোধিত পরিষ্কার ও দুর্গন্ধমুক্ত পানি ফেলা হচ্ছে গজারিয়া খালে। ইফ্লুয়েন্ট ওয়াটার বের হচ্ছে, সেটা বালু নদীর ওয়াটার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করছে এবং এটা ডাউন স্ট্রিমে আমাদের যে সারুলিয়া ইনটেক পয়েন্ট আছে সায়দাবাদ ফেজ 1 এবং ফেজ 2-র জন্য, সেখানে আমরা র ওয়াটার যেটা নিচ্ছি সেটার কোয়ালিটিও অনেক ভালো হয়েছে। সরকারের মাস্টার প্ল্যানে ঢাকা মহানগরীকে 5টি ক্যাচমেন্টে বিভক্ত করা হয়েছে। 5টি প্ল্যান বাস্তবায়ন হলে নগরবাসীর শতভাগ উন্নত ও টেকসই পয়ঃসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিওএস ট্রিটমেন্ট এবং স্লাশ ট্রিটমেন্ট দুইটা একত্র হচ্ছে, অর্থাৎ ইনসিনারেশন প্ল্যান্ট আছে এখানে এবং আমাদের পয়ঃশোধনাগার এখানে আছে। 2 ভাগে ভাগ হয়, একটা হলো পানি হিসেবে যায়, আর একটা হলো কঠিন বা স্লাগ হিসেবে যায়। সেই স্লাজটা আমরা এখানে ট্রিটমেন্ট করে এবং ফাইনালি ইনসিনারেশন মানে পোড়ায়া আমরা একেবারে ফাইনালি যেটা পাই সেটাকে বলা হলো ফ্লাই অ্যাশ। সেই ফ্লাই অ্যাশটা এখন বর্তমানে সিমেন্ট কোম্পানিরা নিচ্ছে এবং তাদের র ম্যাটেরিয়ালস হিসেবে ইউজ করতেছে। দাশেরকান্দি পয়ঃশোধনাগার চালু হওয়াতে সায়দাবাদ পানি শোধনাগার ফেজ 1 ও ফেজ 2 এর ইনটেক পয়েন্ট শীতলক্ষ্যা নদীরও পানির দূষণ কমে গেছে অনেক গুণ। দাশেরকান্দি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ঢাকা ওয়াসার একটি অন্যতম বড় প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে সুয়ারেজের পানি থেকেও সুপেয় পানি উৎপাদন করা যায় তা দেখিয়ে দিয়েছে ঢাকা ওয়াসা। পরিবেশ বান্ধব এই ঢাকা ওয়াসার প্রকল্পটি ভবিষ্যতে সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। সবার সম্মিলিত প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহবুব। রাজধানীর কাওলায় নর্দার্ন ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে ব্যবসা প্রশাসন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বিজনেস ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, দেশে এখন তরুণদের সংখ্যা অনেক, তাদের কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে। এ সময় উন্নয়নের শিখরে পৌঁছাতে অন্যদের অনুকরণ না করে নিজস্ব পথ তৈরি করতে শিক্ষার্থীদের আহ্বান জানান নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। বিজনেস ফেস্টিভ্যালে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী অংশ নেয়। আমাদের এখানে আমাদের অ্যাডভান্টেজ হলো আজকে যারা আপনারা সামনে বসে আছেন, আপনারা এই দেশকে আরো অন্তত 50 বছর আপনারা দিতে পারবেন, যেটা আমাদের জন্য অ্যাডভান্টেজ আছে। কাজে সেই যে ওই সময়টার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। বিশ্বের অন্যান্য দেশগুলিকে আমাদেরকে কিন্তু সাফ করতে হবে।
To celebrate the spirit of innovations and entrepreneurship, let us reflect on the transformative power of ideas. Innovation is not merely a buzzword, it is the cornerstone of progress, a catalyst that propels nations forward on the path of development and prosperity. আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। প্রখর খরতাপে এবার ঠাকুরগাঁওয়ে আম ও লিচুর ফলন বিপর্যয় দেখা দিয়েছে। বাগানগুলোতে সেচ ও নানা ধরনের বালাইনাশকের স্প্রে করেও ফলের গুটি ধরে রাখতে পারছেন না কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে মৌসুমী ফলের বাগানগুলোতে পানি দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ঠাকুরগাঁও প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। তীব্র তাপদাহে পড়ছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। তাপমাত্রা ওঠানামা করছে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জনজীবনের পাশাপাশি এর প্রভাব পড়েছে আম ও লিচুর ফলনে। পানি শূন্যতায় ঝরে পড়ছে জনপ্রিয় রসালো এই ফল দুটি। বাগানগুলোতে দিনরাত পানি দিয়েও ফলের গুটি পড়া ঠেকাতে পারছেন না কৃষকরা। এই ওদের তাপ কারণে মুকুল সব ঝরে গেছে, কুশি চলে যাচ্ছে, মরিচের কুশি চলছে, আমেরও কুশি চলছে, এবার ফল বেশি নাই। আমের ফলন লিচুর ফলন নাই কইলেও চলে। আমাদের মুকুল ভালো ছিল, কিন্তু যে তাপ দেওয়া চলতেছে এর কারণে আমাদের একটু গুটিটা আটকে গেছে কম। ব্যবসায়ীরা বলছেন আম লিচুর মুকুল দেখে চড়া দামে বাগান কিনে এবার লোকসানের আশঙ্কা করছেন তারা। বৃষ্টি না হওয়ায় কোনোভাবেই সুস্বাদু এই ফল দুটির গুটি ধরে রাখতে পারছেন না তারা। পরে বিছনা লাগছে, আমি পারে 14 লাখ টাকা কুমিল্লা থেকে নিয়ে আসলাম আড়ত থেকে। এখন ওদের টাকাতে পরিশোধ দিব এর মতো কোনো বুদ্ধি নেই। প্রতিদিন পানিতে এক বাগানের চাইতে 5 থেকে 7 হাজার প্রতিদিন খরচ হয়, তো পানিতে আমাদের ধ্বংস। এই পানি না হলে আমরা মরে যাব। এবার ঠাকুরগাঁয়ে ৩,২০০ হেক্টর জমিতে আম এবং ২৮১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এ থেকে ৪৪,০০০ মেট্রিক টন আম এবং ২,০০০ মেট্রিক টন লিচু পাওয়ার লক্ষ্যমাত্রা জেলা কৃষি বিভাগের। আমাদের যে উঠান বৈঠক, দলীয় সভা, ব্যক্তিগত যোগাযোগ এবং কৃষক প্রশিক্ষণ, এই সবগুলো টুলস ব্যবহার করছি এবং আমরা কৃষকদেরকে তারা যেন নিয়মিত সেচ প্রদান করে সে বিষয়ে পরামর্শ প্রদানের কাজ চলমান রেখেছি। ঠাকুরগাঁয়ে গোলাপি, চায়না 3, বেদেনা জাতের লিচু এবং আম্রপালি, সূর্যপুরী, গোপালভোগ ও ল্যাংড়া জাতের এসব আম স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টেক্স খেলার খবর। সিলেটে প্রথম টি-20তে বাংলাদেশকে ৪৪ রানে হারিয়েছে ভারতের মেয়েরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 18 রান যোগ করে আউট হন স্মৃতি মান্ধারা। এরপর শেফালি ভার্মা 31, ইয়াস্তিকা ভাটিয়া 36 আর হরমনপ্রীত কৌর করেন 30 রান। তাতে 7 উইকেটে 145 রান সংগ্রহ করে ভারত। 3 উইকেট নেন রাবেয়া খান। জবাবে অধিনায়ক নিগার সুলতানা ছাড়া আর কোনো ব্যাটারি বাংলাদেশের হয়ে রান তুলতে পারেননি। তাতে 101 রানে থামে স্বাগতিকদের ইনিংস। সর্বোচ্চ 51 রান করেন জ্যোতি। মেসির জোড়া গোলে যুক্তরাষ্ট্রের লিগে নিউ ইংল্যান্ডকে 4-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 65,000 দর্শকের সামনে প্রথম মিনিটেই মায়ামিকে স্তব্ধ করে প্রতিপক্ষ দল এগিয়ে যায় চ্যানকালাইয়ের গোলে। এরপর 32 মিনিটে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকার কিকে সমতায় ফেরে মায়ামি। 67 মিনিটে ব্যবধান বাড়ান 8 বারের ব্যালন ডি'অর জয়ী। 83 মিনিটে টাটা মার্টিনোর দলকে 3-1 এগিয়ে নেন বেঞ্জামিন। এরপর মেসির পাস থেকে 88 মিনিটে এক হালি গোল পূর্ণ করেন লুইস সুয়ারেজ। এই জয়ে সিনসিনাতির চেয়ে 3 পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। চলমান তাপদাহে ঢাকাসহ 5 জেলার মাধ্যমিক স্কুল ও কলেজ আগামীকাল বন্ধ ঘোষণা। চলবে প্রাথমিকের পাঠদান। দেশ জুড়ে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। 2 মের পর হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কালো চশমা পরা বিএনপি নেতারা উন্নয়ন দেখে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। সরকারের মদদে ব্যাংক ডাকাত দুর্নীতিবাজরা দাপিয়ে বেড়াচ্ছে, অভিযোগ বিএনপির।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ডলার সংকটকে মোকাবেলা করেই বাজেট প্রণয়ন করার পরামর্শ বিশ্লেষকদের। এনবিআর এর সংস্কার হলে রাজস্ব আদায় 3 গুণ বাড়ানো সম্ভব। এবং কোরবানির ঈদে পশুর কোনো সংকট হবে না, চাহিদার চেয়ে 30 লাখ পশু বেশি আছে, জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।